বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণী 2020-21 শিক্ষাবর্ষে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে তোমরা সবাই ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোসাম্মদ শিরিন আক্তার, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয় প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে তৃতীয় টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনায় যাচ্ছি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো আরব অধিবাসীদের জীবন আচরণে ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্যের প্রভাব। আরব উপদ্বীপে সর্বপ্রথম কারা বসতি স্থাপন করেছিলেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। ঐতিহাসিক পিকে হিট্রির মতে পূর্ব আরবীয় সীমান্ত ছিল মেসোপটেমিয়ার দিকে। এই অঞ্চলে আদি অধিবাসীরা হলো সুমেরীয় আক্কাদীয়। সৈয়দ আমির আলীর মতে প্রাচীন কেলদীয় জাতি বংশ থেকেই পূর্বতন আরব জাতি বংশ তৈরি হয়েছে বা বংশ সৃষ্টি হয়েছে। আরব উপদ্বীপে মানুষের লম্বা মাথা, চাপা মুখমণ্ডল, বাঁকা নাক, লম্বা দেহ নিয়ে আরবদের আদি অধিবাসী এবং পাশ্চাত্য জাতিগোষ্ঠী একটি অংশ হিসেবে তারা রয়েছেন। আরবরা ভূমধ্যসাগরের অন্তর্গত উত্তর আফ্রিকার অধিবাসী। আরব উপদ্বীপে বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী বসতি স্থাপন করেছেন। আরব গবেষক এবং ঐতিহাসিকগণ আরবদের এই জাতিকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাচীন আরবদের তিনটি জাতিতে ভাগ হয়েছে। প্রথমটি হচ্ছে আরবি বায়দা। আরবে আদি অধিবাসীদের আরবি বায়দা বলা হয়। বায়দা শব্দের অর্থ হচ্ছে জঙ্গল। বায়দাদের বেদুইনও বলা হয়। পবিত্র কোরআনে বর্ণিত প্রখাত বংশ আদ এবং সমুদ, তামস, জাদিস, জারহাম, আশালিকা বংশ জাতিগুলো আবির্ভাবে এইসব জাতি বা বংশ পরবর্তী জাতির সময় বিলুপ্ত হয়ে যায়। তাহলে স্ক্রিনের মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বেদুইনদের ছবি দেখতে পাই। বায়দা কথার অর্থ হলো বেদুইন। আরব দেশে বেদুইনদের ছবি। দ্বিতীয়টি হচ্ছে আরবি আরিবা। আরবি আরিবা ভিতরে সেমিটিক জাতি আছে। স্ক্রিনে আমরা লক্ষ্য করি এই জাতিসমূহ হল সেমিটিক জাতি, যাদেরকে আমরা সেমিটিক বলে থাকি। ইয়েমেন এবং হাজরামাউতে এই সেমিটিক জাতির বসবাস। আরবি আবিরহ জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হল দক্ষিণ আরবের বনু কাহাতান বংশ। এরা দক্ষিণ আরব বা ইয়েমেনে বাস করতেন বলে এদের ইয়েমেনি বা হিমারীয় নামে পরিচিত। আর ইতিহাসে এই জাতি হচ্ছে আরবি আরিবা বা প্রকৃতি আরব নামে পরিচিত। এ কাহাতান জাতি উত্থানের মধ্য দিয়ে আরবের সত্যিকারের ইতিহাসে যাত্রা শুরু। তাই সেই সম্পর্কে সৈয়দ আমির আলী বলেছেন, ইয়েমেন ও হাজরামাউতে বসবাসকারী সেমিটিকগণ কাহাতানের বংশধর। কাহাতানের জারহাম ও ইয়ারিব নামে দুই পুত্র ছিল। জারহাম হলেন হেজাজের শাসক আর ইয়ারিব হলেন ইয়েমেনের শাসক। ইয়ারিবের পুত্র আব্দুস শামসের নাম অনুসারে এই বংশের রাজাদেরকে বলা হয় সাবিহ। তৃতীয় জাতিটা হচ্ছে আরবি
মুস্তারিবাহ। আরবি মুস্তারিবাহে উত্তর আরবের অধিবাসীদের ছবি। আবার স্ক্রিনে লক্ষ্য করি উত্তর আরবের অধিবাসীদের ছবিটা। আরবি মুস্তারিবাহ। আরবি মুস্তারিবাহ বলা হয় উত্তর আরবের অধিবাসীদেরকে। এ জাতি প্রতিষ্ঠাতা হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর আদনান। আদনানের দুইজন বংশধর ছিলেন নিজার ও জাদার। এজন্য ইসমাইলীয় সম্প্রদায় তাদের পূর্বপুরুষদের নাম অনুসারে আদনানীয় বা নিজারীয় বা মুদারীয় নামে পরিচিত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আরবি মুস্তারিবার বংশধর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অবস্থানগত দিক থেকে আরবের অধিবাসীদের বর্ণনা। ভৌগোলিক অবস্থানগত কারণে আরবের অধিবাসীরা প্রধানত দুই ভাগে বিভক্ত ছিল: নগরবাসী বা স্থায়ী বাসিন্দা, মরুবাসী বেদুইন বা যাযাবর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন নগরবাসী আরব বা আরবের স্থায়ী বাসিন্দা স্ক্রিনের মাধ্যমে আমরা ওমান, ইয়েমেন, হাজরামাউতের ছবি দেখি। এটা হলো গুরুত্বপূর্ণ বিখ্যাত শহর। আরবের যেসব অধিবাসী শহর বা লোকালয়ে বসবাস করে তারাই নগরবাসী বা স্থায়ী বাসিন্দা। এনারা ব্যবসা বাণিজ্য করে জীবনযাপন করতেন। প্রধান মাধ্যম হলো তারা বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করত। বহির্বিশ্বের সাথে যোগাযোগের ফলে এরা ছিল মরুবাসী বেদুইনদের তুলনায় অধিকতর রুচিসম্মত, মার্জিত এবং সংস্কৃত মনা। ইয়েমেন, ওমান, হাজরামাউত উর্বর অঞ্চল। প্রথম দিকে নগর গড়ে উঠে থাকলেও কালক্রমে পানির উৎসকে কেন্দ্র করে মক্কা, মদিনা, তায়েব, ইয়াজরিব সহ বিভিন্ন স্থানে নগর গড়ে ওঠে। আরববাসী স্থায়ী জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এখানে। মরুবাসী বেদুইন বা যাযাবর আরব। বিখ্যাত স্থান, যাযাবর জীবনযাপন, মরুবাসী বেদুইনদের জীবনযাপন স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করি। আরবের অল্প কিছু স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি সব অধিবাসীরাই বেদুইন বলে অভিহিত। মোহাম্মদ রেজাই করিমের মতে যাদের স্থায়ী বাসস্থান নেই তারাই বেদুইন বা যাযাবর। সৈয়দ আমির আলী এই সম্পর্কে বলেছেন, মরুবাসী আরবদেরকে বেদুইন বলা হয়। যে সমস্ত আরব মরু প্রান্তরকে ভালোবেসে স্থায়ীভাবে সেখানে বসবাস করে তারাই বেদুইন। আরবের অধিবাসীদের শতকরা ৮০% মরুভূমির বাসিন্দা, এই জন্য তাদেরকে মরুবাসী বলা হয়। বেদুইনরা কোথাও স্থায়ীভাবে বসবাস করতে পারে নাই। গৃহপালিত পশু, ঘাস ও পানির সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াত। চলার পথে যেখানে তৃণভূমি অথবা পানির সন্ধান পেতেন তারা সেখানে তাঁবু ফেলে বসবাস শুরু করতেন। বেদুইনদের সাথে স্বার্থান্বেষী শহরবাসীদের সংঘর্ষের প্রথা লেগেই থাকত। এই কলহের মূল কারণ হচ্ছে উভয় দলের আত্মরক্ষা ও স্বার্থ সংরক্ষণের চেষ্টা। মরুবাসী বেদুইনদের জীবনাচরণে নিম্নে কতগুলি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। যেমন উদ্দাম জীবনযাপন করতেন তারা। তাহলে উদ্দাম জীবনযাপনে সেখানে বেদুইনদের পোশাক, স্ক্রিনের মাধ্যমে আমরা একজন ব্যক্তিকে লক্ষ্য করি। ওনার পোশাক বলতে উনি বেদুইনদের পোশাক পরতেন। তারপরে তাদের পোশাকের নাম হলো আল খাল্লা, কোমরবন্ধ ফিতা দিয়ে তারা শিরস্থান পোশাক পরতেন।
তারা জুতা ব্যবহারে অভ্যস্ত ছিলেন না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদ্দাম জীবনযাপন দেখি এখন। মরুবাসী বেদুইনরা বরাবরই উদ্দাম ও বেপরোয়া ছিলেন। এই সম্পর্কে হিট্রিক বলেছেন, চারিত্রিক দিক থেকে যাযাবর সম্প্রদায় অতীতে যা ছিল ভবিষ্যতে তা হবে। এখনও ঠিক তাই রয়েছে। তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এতই রকমের চরম পর্যায়ে পৌঁছেছে যে তারা পরিবর্তন, অগ্রগতি ও বিবর্তনের নিয়ম মেনে নিতে প্রস্তুত নন। মরুভূমির উগ্র কঠোর প্রকৃতি, পানির স্বল্পতা, অসহ্য উত্তাপ, অনুর্বরতা ও খাদ্যের অভাবে বিভিন্ন যুদ্ধ করতে গিয়ে তারা হয়েছেন উদ্যম এবং অপ্রতিরোধ্য ও সাহসী। জীবন ধারণের জন্য তারা পশুপালনের সাথে সাথে বিভিন্ন বাণিজ্য কাফেলা এবং আশেপাশে বসতিতে লুটপাট করত। এই সম্পর্কে হিট্রি বলেছেন, গাওয়া বলে পরিগণিত লুটরাজ ছিল বেদুইনদের অন্যতম পেশা। তারা আল খাল্লা, কোমরবন্ধ ফিতা দিয়ে বাঁধা শিরস্থান তাদের প্রধান পোশাক ছিল। তারা জুতা ব্যবহার করতে জানতেন না। বেদুইনদের গোত্র প্রথা। তাহলে আমরা এখন আরেকটু লক্ষ্য করি বেদুইনরা কোথায় বসবাস করত। সেখানে স্ক্রিনের মাধ্যমে দেখি তারা তাঁবুতে বসবাস করত। বেদুইনরা তাঁবু খোলা আকাশের নিচে ফেলে রাখতো, যে জায়গা তারা উন্নত মানের মনে করত, যেমন পানির সন্ধান আছে এখানে পশুচারণ করা যায়, জীবনযাপনের উপযোগী, সেই স্থানে গিয়ে তারা বসবাস করত। তাহলে স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করলাম বেদুইনদের তাঁবু ফেলার স্থান। এই সম্পর্কে হিট্রি বলেছেন, বেদুইন সমাজের ভিত্তি হলো গোষ্ঠীবদ্ধতা। বেদুইনরা পরিবারবদ্ধ হয়ে তাঁবুতে বসবাস করে। একরকম কয়েকটি তাঁবু নিয়ে গঠিত একটি শিবির বা হাই এবং একাধিক হাইয়ের সদস্য নিয়ে গঠিত হতো গোষ্ঠী বা কওম। স্বজাতীয় কয়েকটি গোষ্ঠী একত্রিত হয়ে গড়ে ওঠে কয়েকটি উপজাতি বা কাবিলা। কাবিলা বা গোত্রের প্রধানকে বলা হতো শেখ। শেখ কীভাবে নির্বাচিত হতো? বয়োজ্যেষ্ঠতা দেখে, বিজ্ঞতা, সাহস, বীরত্ব এবং গুণের ভিত্তিতে শেখ নির্বাচিত করা হতো। বিচার সংক্রান্ত, সামরিক ও জনকল্যাণকর কার্যাবলীর ব্যাপারে শেখরা গোত্রীয় পরিষদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। প্রত্যেক বেদুইন গোত্রে কয়েকটি নির্দিষ্ট এলাকা রয়েছে যা জিরা নামে পরিচিত। বৃষ্টিপাত বেশি হলে তারা নিজেদের জিরায় অবস্থান করত, কিন্তু অনাবৃষ্টির কারণে চারণভূমির অভাব হলে তারা প্রতিবেশী জিরায় যেত। একই গোত্রে গোত্রে বন্ধুত্ব স্থাপন হতো। কখনো কখনো গোত্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হলে তারা বংশ পরস্পরায় যুদ্ধ চলত এবং রক্তের বদলে রক্ত ছিল মরুভূমির আইন বা মরুবাসীদের আইন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোত্রীয় চেতনা মরুবাসী বেদুইনদের বা মরুবাসী লোকদেরকে, গোত্রীয় চেতনা, গোত্রের জন্য মর্মত্ববোধ ও জানমাল উৎসর্গ করার মনোভাবকে গোত্রীয় চেতনা বা আশারি বিহা বলা হয়। এই প্রেরণার মূলমন্ত্র হচ্ছে গোষ্ঠী ও অন্য সদস্যদের প্রতি সীমাহীন ও নিঃস্বার্থ আনুগত্য। বেদুইনদের গোত্রীয় চেতনা এতই প্রবল ছিল যে তারা নিজ গোত্র বহির্ভূত সব কিছুকেই বিজাতীয় ঘৃণা পাত্র ও শত্রুভাবাপন্ন মনে করে, যা স্বগোত্রীয় সংহতিতে সযত্নে রক্ষা করে এবং পুরুষানুক্রমিক গোত্রে গোত্রে শত্রুতা ও কলহ সঞ্জীবিত হতো। বিখ্যাত আরব ঐতিহাসিক ইবনে খালদুনের মতে বিভিন্ন রাজ্যে উত্থান পতনের মূল আরবদের এই
জাতীয় বা গোত্রীয় চেতনা বা আশার ইহা বিভিন্নভাবে স্থান পেয়েছে। এরপরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বতন্ত্র বোধ ও আতিথেয়তা। আতিথেয়তার কথা কিন্তু আমরা জেনেছি। মরুবাসী বেদুইনগণ জঙ্গলে বিচরণ করা হরিণের মতো কাজ, তাই এরা আঞ্চলিকতা ও জাতীয়তাবোধে বিশ্বাসী নয়। পিকে হিট্রি এই সম্পর্কে বলেছেন, ব্যক্তি স্বতন্ত্রবাদ তাদের মনে এত গভীর প্রবেশ করেছিল যে বেদুইনরা কখনোই নিজেদের আন্তর্জাতিক মানের সামাজিক জীবন পর্যায়ে নিয়ে যেতে পারেন নাই। রক্তের বদলে রক্ত নীতিতে বিশ্বাসী হয়ে তারা ছিল বিভিন্ন আতিথ্যপরায়ণতা। তারা এতই আতিথ্যপরায়ণতা ছিল যে তারা যদি তাদের নিজ গৃহে পিতার হত্যাকারীকে বা চিরশত্রুকেও পেত, তবে তাদেরকে ক্ষমা করে দিত এবং তাদেরকে সেরকম আতিথেয়ের বা আত্মীয়র স্থানে বসাতেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে আসব আরব জীবনে ভূপ্রকৃতির প্রভাব। আরব উপদ্বীপ বৈচিত্র্যময় ভৌগোলিক আঞ্চলিক আবহাওয়ায় এই অধিবাসী জীবনযাত্রার দৈহিক ও মানবিক গঠন, চরিত্র রূপায়ণ, সামাজিক আচার আচরণ, ধর্মীয় চেতনা ও রাজনৈতিক জীবন দর্পণে ব্যাপক প্রভাব বিস্তার করে। ফলে আরবে অধিবাসীদের জীবন আচরণে এর প্রভাব লক্ষ্য করা যায়। যেমন আরব দেশে অনাবৃষ্টি দেশ, ভূমি অনুর্বরতা, পানির অভাব, চারণভূমির স্বল্পতার আরবরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রতিকূল পরিবেশে সংগ্রাম করে বেঁচে থাকত। তাহলে এই জন্য তাদেরকে বলা হয় সংগ্রামী জীবনযাপন। প্রকৃতির সাথে লড়াই করতে করতে তারা একদিকে যেমন রুক্ষ দুঃসাহসী দুধৈর্য সৈনিক, অন্যদিকে তারা কষ্ট সহিষ্ণু, কঠোর পরিশ্রমী ও ধৈর্যশীল হয়ে ওঠে। প্রকৃতির এই সব বৈশিষ্ট্যের জন্য মরুকে ভালোবেসে তারা গড়ে উঠেছেন যাযাবর জীবন বা বেদুইন জীবন। মরুভূমিতে অবস্থান করার পর বেদুইনদের আয়ের প্রধান উৎস হচ্ছে শিকার করা, পশুপালন করা, লুটপাট করা। অন্যদিকে শহরবাসী আরবরা কৃষি ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজেদের জীবনযাত্রা বা জীবনের মানকে উন্নত করেছেন। নদ নদী না থাকায় কৃষিযোগ্য জমির স্বল্পতা, আরবের মরুদ্যানগুলোতে জীবন আচরণে উপযোগী খাদ্যদ্রব্য পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন না হয় প্রকৃতির কারণে বেদুইনরা পশুচারণকে জীবিকার প্রধান হিসেবে গ্রহণ করেছেন। ফলে মরুভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠে তাদের যাযাবর জীবন। তারা খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতেন। মরুভূমির দুর্গম পথে যাতায়াতের সময় নিরাপত্তার জন্য তারা কাফেলাবদ্ধ হয়ে চলতেন। এই কাফেলাবদ্ধ হয়ে চলতে থাকায় তারা গোত্রবদ্ধভাবে চলতে থাকায় তাদের মধ্যে গড়ে ওঠে গোত্রপ্রীতি। আরব দেশে 3 দিকে সাগর, অন্যদিকে পাহাড়, উপত্যকা, মরুভূমি থাকায় প্রতিকূল পরিবেশের কারণেই দেশটি দীর্ঘদিন ধরে বিদেশি আক্রমণ মুক্ত। দিগন্ত বিস্তৃত মরুভূমি বাধাবন্ধনহীন মুক্ত পরিবেশে বসবাসের ফলে আরব বেদুইনরা স্বাধীন ও স্বতন্ত্র জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। আরবীয়রা বিদেশি শক্তির বিরুদ্ধে মাথা নত করে দাঁড়ানোর শক্তি অর্জন করেছেন। মাথা নত করবেন না, তারা বিরুদ্ধে সংগ্রাম করবেন। মরুভূমির উত্তপ্ত বালুকারাজি, সাইমন ঝড়, লু হাওয়া প্রভৃতি ঝঞ্ঝারময় প্রাকৃতিক পরিবেশের সাথে সংগ্রাম করে একদিকে আরবদের চরিত্র যেমন হয়েছে বর্বরতা, নৃশংসতা, অন্যদিকে সুশীতল ও সুশ্যামল আবহাওয়ায় আরব দেশের দক্ষিণাঞ্চলে জনগণকে করেছে মার্জিত, দয়ালু ও পরোপকারী। তাই দেখা যায় মদিনা, ইয়েমেন ও তায়েফের
অধিবাসীরা যখন শান্ত পরিবেশে চিন্তাশীল গঠনমূলক কাজ করেছেন, তখন মক্কা ও অন্যান্য স্থানে অধিবাসীরা আত্মকলহ এবং গোত্রীয় দ্বন্দ্বে বিপর্যয় হয়ে পড়েছেন। এটার ফলস্বরূপ আমরা আরেকটি জিনিস দেখতে পাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জন্মভূমি মক্কা ভূমিতে অবস্থান করতে পারেননি। উনি মদিনায় চলে গিয়েছেন, সেখানে হিজরত করে মদিনাবাসীদের মন জয় করে সেখানে তিনি একটা সমাজ গঠন করেছিলেন। পরবর্তী সময় 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেছিলেন। আরবের ভৌগোলিক অবস্থান ও জলবায়ু অন্যান্য বিষয়ের মতো আরবদের পোশাক পরিচ্ছদ ও খাদ্য অভ্যাসের প্রভাব বিস্তার করেছে। লু হাওয়া, উত্তপ্ত বালুকা মিশ্রিত আবহাওয়া থেকে আত্মরক্ষার জন্য আরববাসীরা ঢিলাঢালা পোশাক পরতেন। লম্বা আল খাগরা জাতীয় পশমের জব্বা ও মাথায় পাগড়ি পরিধান করতেন। আরব উপদ্বীপের বৈচিত্র্যময় পরিবেশ ও নৈসর্গিক দৃশ্যে আরববাসী বেদুইন ও শহরবাসী আরবদের গভীর আত্মচেতনা ও কাব্যমানী কবিতা ভাব দ্বারা অনুপ্রাণিত করে। ইসলামের আবির্ভাবের যুগে আরবের মক্কা নিকটবর্তী স্থানে প্রতি বছর একটা মেলা বসত। মেলাটার নাম হইল উকাজ মেলা। মেলায় কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। পুরস্কারপ্রাপ্ত কবিকে কবির কবিতাকে কাবার দেওয়ালে স্বর্ণ কাপড়ে লিখে ঝুলিয়ে রাখা হতো। ব্রিটিশ ঐতিহাসিক আর এ নিকলসনের মতে ওই সময় আরবে কবিতা গুটি কয়েক রুচিশীল লোকের বিলাসিতা ছিল না, বরং তা ছিল আরবদের সাহিত্যে অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম। মূলত ভৌগোলিক পরিবেশে আরবদের মনের সুন্দরতম প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আরবের ভৌগোলিক উপাদানের প্রভাবে আরববাসীদের ধর্মীয় জীবনে ব্যাপকভাবে প্রভাব লক্ষ্য করে যায়। আরববাসী এক বিশাল অংশ